যা খুব অত্যাচারিতর জন্য সেক্স করতে হয়। আমি জানলাম যারা খুব অত্যাচারিত হয় তারা সেক্স চ্যাট করে। আমি জানতাম না তো যেটা। ঠিক আছে, পরকীয়া করতেই পারে, সেক্স চ্যাট করতেই পারে, কিন্তু এত অত্যাচারের জন্য এই এত এত সেক্স চ্যাট, এই এত এত সেক্স চ্যাট যদি একটা খুলি দেখতে পাবেন এরকম, এই এত এত সেক্স চ্যাট, বুঝেছেন তো, যেগুলো দেখানো যাবে না যদিও, আর সাংঘাতিক সাংঘাতিক সেক্স চ্যাট। এই যে ছোট 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 স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মানে আনপ্রেডিক্টেবল ভয়েস রেকর্ডিং, এই টোটাল সেক্স চ্যাট। ঠিক আছে, এই টোটাল সেক্স চ্যাট এবং নোংরা নোংরা আমি দিতে পারবো না, বলতেও পারবো না, আমি দেখাতেও পারবো না। মানে খুব অত্যাচারিত মায়ের এরকম সেক্স আসে, আমি তো জানতাম না। বেশ, এত অত্যাচার হলে যে মানুষের এত সেক্স আসে, আর এই সেক্সের জন্য সে এমন লেভেলের সেক্স চ্যাট করতে পারে যে চ্যাটটা কিন্তু আপনাদের মাথায় চারটিখানি আসবে না, কিন্তু প্রচন্ড অত্যাচার করেছে, প্রচন্ড অত্যাচার করতো সন্দীপ। এত অত্যাচার করতো যে কোন লেভেলের সেক্স চ্যাট করা যায়। গুড ইভিনিং, মহালয়ার আগাম শুভেচ্ছা সবাইকে। মহালয়া ভালো কাটুক, পুজো ভালো কাটুক সকলের। আমি লিঙ্কটা দিয়েছি ধরিত্রী, আমি লিঙ্কটা দিলাম, তুমি একটু পিন করে দাও লিঙ্কটা, এখানেই দিয়েছি। প্লিজ স্টার্ট লাইভ লেটার, ইটস টু লেট। ও মাই গুডনেস, এত জলদি, এত জলদি। ওকে ওকে, ফুল অফ পজিটিভিটি। বন্দনা, থ্যাংক ইউ, দারুণ। মধুরণী, মাধুরী দাস, দারুণ দারুণ লাগছে, কোনো কথা হবে না, থ্যাংক ইউ। সিপ্রা দে, থ্যাংক ইউ। ধরিত্রী, থ্যাংক ইউ। প্লিজ, থ্যাংক ইউ। और থ্যাংক ইউ। আর কাকে বলবো, মৃন্ময়ী আইচ, মহালয়া শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা সবাইকে। পুজো সকলে ভালো করে কাটান। হ্যাঁ, তার আগে অবশ্য অনেকবারই লাইভে আসবো, না আসা হবো না, ঠিক আছে। আচ্ছা, আপনাদের ফোন আমি নেব, যা যে কেউ আমাকে ফোন করতে পারেন 9007568664, 9007568664। আপনাদের কল আমি নেব, আপনাদের প্রশ্ন আমি আজকে নেব। আমার এই ফোন নাম্বারে ফোন করবেন, কিন্তু হোয়াটসঅ্যাপ কল করবেন, আমার নর্মাল কলে আমাকে পাবেন না, ঠিক আছে। অলওয়েজ হ্যাপি অ্যান্ড বিউটিফুল, তোমাকে খুব মিস করছিলাম দিদিভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভয়েস অফ সরবানি লাইক করো, লাইক। থ্যাংক ইউ ম্যাডাম। এবারে প্রুফ দিয়ে কথা বলবেন। আমরা পাজল হচ্ছি, সন্দীপের জন্য চিন্তায় আছি। পিঙ্কি, একদম বলবো, একদম বলবো। এনএস আর্ট অ্যান্ড ক্রাফট, থ্যাংক ইউ। কবিতা সেন এসে গেছি, থ্যাংক ইউ। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিদি প্লিজ প্রীতমের ব্যবস্থা করুন, ও সেই আগের মতো আবার শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, ওটা নিয়েও বলে দেবো একটু। আচ্ছা, রিম্পা দাস বললেন, আচ্ছা রিম্পা রয়, মহালয়ার শুভেচ্ছা নেবেন ম্যাডাম। রিম্পা, তোমাকেও মহালয়ার শুভেচ্ছা অনেক। সোমা, হাই ম্যাম, থ্যাংক ইউ। মানে কার নাম বলবো আর কার নাম বলবো না। আচ্ছা, সনিকা এসে গেছে ম্যাডাম, গুড ইভিনিং, গুড ইভিনিং সবাইকে। গুড ইভিনিং দিয়ে আজকে শুরু করছি, মহালয়ার আগাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের লাইভ। অনেকগুলো জিনিস ক্লিয়ার করার আছে, অনেকগুলো জিনিস। আমি সিকিমের পর আর লাইভ করতে পারিনি না। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু ফ্লাইট মোডে দিয়ে দিলাম, ঠিক আছে। আপনারা কল করবেন, আমি কল নেব। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমি প্রশ্ন আপনাদের নেব। হ্যাঁ, আপনার কেসটা এগিয়েছে, আপনার চিঠি চাপাটিটা ছাড়া হয়েছে, পিটিশনটা তো ছেড়ে দেওয়া হয়েছে। ইন্স্যুরেন্স অম্বুডসম্যান যেটা বলেছিল সেটা সই করে ছেড়ে দেওয়া হয়েছে। আপনি সমরেশ বাবুর কাছ থেকে রিসিপ্ট কপিটা নিয়ে নেবেন। আচ্ছা, ফোন নাম্বারটা আরেকবার বলবেন, 9007568664, 9007568664। আবারও বলছি, 9007568664, অথবা সঙ্গীতা চক্রবর্তী ফোন নাম্বার সার্চ করলে অনায়াসে পেয়ে যাবেন, ঠিক আছে। প্রুফ দিয়ে বলবেন সন্দীপকে সবাই ফাঁসাচ্ছে, ওইদিকে দুকেনের পাগলা কুত্তা হয়ে গেছে। ম্যাডাম, আপনার শাড়িটা খুব ভালো লাগছে। আচ্ছা, ফোন নাম্বারটা আরেকবার বলবেন। সময় ওই পাগলটা আবার বসে দেখছে এই লাইভটা। হাই পায়েল, সনিকা, কলাবাগানের দারোয়ানটা নাকি? আচ্ছা, যাই হোক, আমি অনেক কিছু দারুণ দারুণ এসে গেছে। আমার রিঙ্কু চলে এসছে ওইদিকে। আচ্ছা ঠিক আছে অপরাজিতা, আমি সব বলবো, সব বলবো, একটু ধৈর্য রাখুন, একটু ধৈর্য রাখুন। আমি একটু বলে নিই আগে। অনেকগুলো জিনিস ওয়াইটিতে মিথ্যা ঘোরাফেরা করছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে যে চাইল্ড কমিশন নাকি সন্দীপের ছেলের জন্য সমন বা ওয়ারেন্ট, যাই হোক, সন্দীপদের বাড়িতে চাইল্ড কমিশন পাঠিয়েছে।
চাইল্ড কমিশন এর কাছে আমরাও দরবার করেছিলাম। চাইল্ড কমিশনে কারা গেছে কি হয়েছে সেটা আমরা ওয়াইটি মারফত জানতে পেরেছিলাম যে চাইল্ড কমিশনে কারা যাচ্ছে। সেই চাইল্ড কমিশনে আমি যাওয়ার জন্য ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন থেকে একটা অর্ডার, আমি অর্ডারটা দেখাচ্ছি আপনাদের। সেই অর্ডারটা কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আসে। কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আসে। সেই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি যখন আসে আমাদের কমপ্লেনের বেসিসে, মানে আমরা যেটা কমপ্লেন করি যে আপনাদের কাছে প্রচুর পরিমাণে মেল যাচ্ছে বাচ্চাটার জন্য এবং চারিদিক থেকে উল্টোপাল্টা মেল আপনাদের কাছে যাচ্ছে, আমরা যেটা খবর পেয়েছি সূত্র সোশ্যাল মিডিয়া, তো তার জন্য আমরা একটা কমপ্লেন দর্জ করেছি। সেই কমপ্লেনটা আমরা ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশনের কাছে করেছিলাম এবং ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন সেই ভিত্তিতে কৃষ্ণনগরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে একটা চিঠি পাঠায় যে তদন্ত করা হোক বিষয়টা। আমাদের তরফে বলছি, আমি অপোনেন্টের কোনো কিছু এখন বলছি না, মানে আগে শুনে নিন তারপরে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো যথারীতি সেই অর্ডারের বেসিসে সন্দীপদের বাড়িতে একটা লেটার যায়, ডিএম অফিস থেকে একটা লেটার যায় যে আপনি এসে একদিন দেখা করুন। সেই লেটারে কি লেখা আছে সেটাও আমি আমার কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, যে সন্দীপকে বলে আপনি আসুন, আপনার কি সমস্যা আছে, আপনার পিটিশনের বেসিসে সঙ্গীতা চক্রবর্তী পিটিশন করেছিল, সেই পিটিশনের বেসিসে আপনাকে ডাকা হচ্ছে, আপনি এসে এই কমিশনের আমাদের যেটা চাইল্ড রাইটস কমিশনের যে ইয়েটা দেখেন তিনি তার নাম, অফিসারের নাম এবং ডিটেলস দিয়ে দেয়, সন্দীপকে দেয় এবং সন্দীপদের বাড়িতে একটা চিঠি পাঠায়। তাতে বড় বড় করে লেখা আছে সঙ্গীতা চক্রবর্তী পিটিশনের বেসিসে আপনাকে ডাকা হচ্ছে। তো আমরা ডিএম অফিসে সন্দীপকে নিয়ে আমি যাই এবং সাথে ওই দুঃখেন ছিল এবং আমি ওই অফিসারের সাথে দেখা করে আমি তাকে বলি এবং কিছু প্রুফ দিই এবং সেদিনের একটা হাজিরা আমরা করে দিই। সন্দীপ সেটা লিখে নেয়, লিখে জমা করে দেয় যে আজকে আমরা প্রেজেন্ট হয়েছিলাম, আপনাদের চাইল্ড রাইটস কমিশন ডেকেছেন, আপনারা আমাদেরকে ডেকেছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস ডেকেছেন, তাই আজকে আমরা এসেছি এবং আমাদের হিয়ারিং যথারীতি হলো। এবং হিয়ারিংয়ে কি বলা হলো, উনি বললেন, ওই অফিসার আমায় বললেন আমার ফোন নাম্বার নিন ম্যাডাম, আমরা অপোনেন্টকেও ডাকবো, ডেকে শুনবো দুপক্ষের কথা, বাচ্চাটা কিরকম কি অবস্থা আছে না আছে। ঠিক আছে, ডেফিনেটলি তিনি আমার ফোন নাম্বার নিলেন এবং তার ফোন নাম্বারটা এই সন্দীপও নিল এবং সন্দীপের সাথে সাথে ওই দুঃখেনও নিল। ঠিক আছে, তো যথারীতি আমরা বেরিয়ে চলে আসি, আমার কাজ হয়ে যায় এবং আরেকটা ছোট্ট কাজ নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে আসি, সেই কাজের কথাটা আমি এখানে এখন বলবো না। তো আমরা এসে ওই মাদার্স হাটে খাওয়া করে আবার আমরা আরেকটা কাজ ছিল সেই কাজটা কমপ্লিট করে ফিরতে প্রায় অনেক রাত হয়ে যায়, আর সেটা আরেক দিনের কথা বলছি। তো আমরা ওইখান থেকে খাওয়া করে আমরা ফিরে চলে আসি, যথারীতি বাড়ি চলে আসি। এখন ঘটনাটা হচ্ছে তারপরে বিগত 3-4 মাস পরে হঠাৎ করে সন্দীপদের বাড়িতে এবং না, সন্দীপের কাছ থেকে টিনার ফোন নাম্বারটাও নেন, ভদ্রলোক নেন, যে চাইল্ড রাইটস কমিশনের যিনি মানে আধিকারিক যাকে বসানো আছে, মানে চাইল্ড সংক্রান্ত ম্যাটার 1098-এর যে কোনো ম্যাটার তিনি দেখেন। তো তিনিও টিনার নাম্বারটা নেন, বলেন আমরা তাহলে অপোনেন্টকেও একটা দিন ডাকি, ডেকে একটা হিয়ারিং করবো। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই। তো আমরা বলে চলে আসি। তো হঠাৎ করে বিগত মাস 3 আগে হঠাৎ করে দুপুরবেলাতে সন্দীপদের বাড়িতে এই চাইল্ড রাইটস কমিশনের লোকজন সাথে ডিএম অফিসের সেই অফিসার প্লাস আরো 2জন অফিসার, তারা একটা বড় গাড়ি নিয়ে সন্দীপদের বাড়িতে আসে এবং আসার পরই সন্দীপ আমায় ফোন করে, দিদি ওরা দরজায় রয়েছে, দরজার বাইরে, গেটের বাইরে রয়েছে, তো আমি কি করবো? আমি বললাম তুমি ভিডিও শুরু করো এবং আমাকে ফোনটা দাও। তো তারা যথারীতি আমার হুমকি পেয়ে যায়, সাথে সাথে তাদের বললাম নামগুলোকে নোট করা হোক, দিয়ে তারা মোটামুটি থানাকে না জানিয়ে তারা কিন্তু ঢুকে পড়েছিল। তো থানাকে না জানিয়ে তারা কিন্তু ওই এরিয়াতে নয়, ও সন্দীপদের বাড়ি পর্যন্ত চলে এসেছিল। ঠিক আছে, তো আমি সেই অফিসারদের কি হুমকি দিয়েছি, কি বলেছি সেটা সেই অফিসাররা জানে, কারণ সেই অফিসারদের সাথে আমার কোনো ভালো ভাষায় কথা হয়নি। আমি তাদেরকে বলেছিলাম তোদেরকে এত বড় হিম্মত কে দিয়েছে, তোরা বাড়ি পর্যন্ত চলে এসেছিস? না, আমরা কফি সার্ভ করতে এসেছি। আমি বললাম কফি তো থানা মারফত হবে, তো ডিরেক্টলি আসতে কে অনুমতি দিয়েছে, কে সাহস দিয়েছে? ডিএম দিয়েছে? কই অর্ডারটা শো করুন, কোন অর্ডারের বেসিসে আপনি এসেছেন সন্দীপের বাড়ি? তো যথারীতি তারা কিন্তু আর কোনো উত্তর দিতে না পেরে সন্দীপের ভিডিও করা দেখে তারা কিন্তু গাড়ি নিয়ে পগার পার হয়ে যায়। ঠিক আছে, তো এই পর্যন্ত ছিল মাস 3-4 আগেকার একটা কাহিনী, যেটা আমি একদিন এসে ওয়াইটিতে আপনাদেরকে বলেছিলাম। হ্যাঁ, কারণ এত পরিমাণে চাইল্ড রাইটস কমিশনে, ন্যাশনাল চাইল্ড রাইটস কমিশন, স্টেট চাইল্ড রাইটস কমিশনে এত চিঠি গেছে, যার জন্য কিন্তু এরা এই পদক্ষেপটা নিচ্ছিল, মানে এর চেষ্টা করেছিল। এখানে টক্করটা সেই লেভেলেই হয়েছিল, কিন্তু আমার এত বড় গার্ডওয়াল আছে, তার জন্য এরা কিচ্ছু করতে পারেনি, ওখান থেকেই চলে গেছে। এবার আমি আসি আসল কথায়।
চাইল্ড রাইটস কমিশনের কি অধিকার আছে বাচ্চা কাস্টাডি কাউকে পাইয়ে দেওয়ার? চাইল্ড রাইটস কমিশনের কাউকে কাস্টাডি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো অধিকার আছে? কিছু খুব খুব সীমিত কেসের ক্ষেত্রে যখন তাদেরকে পার্টি করা হয়, সেটা কিন্তু যে বাচ্চাগুলোর মা বাবা নেই বা তাদের ডিএনএ টেস্ট করতে হয়, আরো অনেক অনেক ক্রিটিক্যাল সমস্যা আছে, আমি এরকম বহু কেসের সাথে যুক্ত আছি, সেখানে ক্ষেত্রে চাইল্ড রাইটস কমিশন অনেক কাজ করে এবং সেক্ষেত্রে তারা অর্ডার করিয়ে সেক্ষেত্রে তারা আসতে পারে এবং সেক্ষেত্রে দেখা যায় যে বাবা মাগুলো বেসিক্যালি কোনো না কোনোভাবে খুব পোর ফ্যামিলি ম্যাটার করে এবং যদি তার পুলিশ সহায়তা করে, আদারওয়াইজ বাচ্চা যদি মানে কেউ বাচ্চা কুড়িয়ে পেলো বা বাচ্চা নিয়ে চলে গেল, সেক্ষেত্রে চাইল্ড রাইটস কমিশনের আরও কেউ বাচ্চাকে অত্যাচার করছে, টর্চার করছে, যার কোনো প্যারেন্টস নেই, অনেক অনেক ক্ষেত্রে চাইল্ড রাইটস কমিশন কাজ করে। কিন্তু ওই ঘটনার আগে, যেদিন এই ঘটনাটা ঘটে তার 7 দিন আগে আমরা রানাঘাট কোর্টে সন্দীপের জন্য বাচ্চাটার উপর কি করে রেখেছি সেটা আপনারা জানেন, সন্দীপদের বাড়ির সামনে আমরা কি করেছি সেটাও জানেন আপনারা, সমস্তটা আগেই বলা হয়ে গিয়েছিল। সুতরাং আমরা যখন আইনের কাছে দ্বারস্থ হয়ে গেছি যে বাচ্চাটাকে নিতে গেলে লিগ্যাল কাস্টাডি ম্যাটারে ইনভলভ হতে হবে তার মাকে, লিগালি যদি কাস্টাডি নিতে হয় বা যদি দেখতে চায়, তার জন্য তাকে আইনের দ্বারস্থ হতে হবে। আদারওয়াইজ কোনো কমিশন বা কোনো রকম ডিএম লেভেলে বা প্রশাসনিক আধিকারিকদের অর্ডারের বেসিসে বাচ্চাটাকে নিয়ে যাওয়া যাবে না। সুতরাং আপনাদেরকেও আমি বলছি, আপনারা নিশ্চিন্তে থাকুন, তাতে এসডিও কোর্টেই যাক, হাইকোর্টেই যাক, তাকে চাইল্ডের জন্য কাস্টাডি ম্যাটার, লিগাল কাস্টাডি নেওয়ার জন্য মামলা করতে হবে, তাতে সে যত দূর যাবে যাক, যা খুশি করবে করুক। সুতরাং আপনারা কারোর কথায় কোনো টেনশন নেবেন না। আরেকটা কথা বলে রাখি, এমন কিছু অর্ডার জাতীয় মানবাধিকার কমিশন থেকে করিয়ে রেখেছি, যার কেস নাম্বারটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। এখনই দিতে গেলে, যেহেতু সন্দীপের কিছু জিনিস ম্যাটার আমরা আটকে রেখেছি, বাউন্ডারি দিয়ে ঘিরে রেখেছি, এটা সব পুরুষ মানুষের কাছেও শিক্ষা যে নারীরা আইন নিয়ে ছেলে খেলা করলেও পুরুষেরও ক্ষমতা আছে এটা লড়াই করার। কোন রকম কোনো আউট অফ কোর্ট সেটেলমেন্টের নাম করে যে সমস্ত এনজিও গুলো চলছে এবং নোংরামি করছে, টাকা কামাচ্ছে, তারা কিচ্ছু করতে পারবে না। কিন্তু আপনি যদি আইনের না, এখনো কিচ্ছু করেনি, যদি কোনো ম্যাটার আসেনি। এবার আসি আসল কথায়, যার জন্য বেঙ্গলি ব্লগ সিপ্রা, আমি তো বলেছি সিপ্রা আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে, এবং হোয়াটসঅ্যাপে যদি হাজব্যান্ড ওয়াইফ ম্যাটার হয়, মানে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য কেস হয়, প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না, আমি কাজ করি না, ডোমেস্টিক ভায়োলেন্সের উপর আমি কাজ করি না, ঠিক আছে? আপনি ডিএম এসপি সকলের হেল্প নিতে পারেন, কিন্তু আমি কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য হেল্প করতে পারবো না। আপনাকে কোর্টেই যেতে হবে এবং ডালসা যেতে হবে, আপনি কোর্টের অর্ডার করবেন। আদারওয়াইজ আমাকে কিন্তু এই ধরনের কোনো মানে কি বলবো, আমাকে কোনো রিকোয়েস্ট আপনি করবেন না, কারণ এই মামলাটা থেকে আমি অনেক কিছু আপনাদের সামনে ধীরে ধীরে আনবো। এবার আসি আসল কথায়, ওয়াইটিতে যে একটা রটে গেছে যে চাইল্ড কমিশনের থেকে ওয়ারেন্ট ইস্যু করে বাচ্চাটাকে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাওয়া হবে। তাদেরকে বলবো, ভাই নয়, সন্দীপ যথেষ্ট লড়াকু রোজগেরে ছেলে, তার পরিবার আছে এবং সে আইনের দ্বারস্থ হয়েছে, যে যদি মনে করেন যতক্ষণ না কন্টেস্ট হচ্ছে এবং সেই কন্টেস্ট ওয়াইজ যদি কেউ না যেতে কোর্টেতে, ততদিন আমার বাচ্চাকে কেউ বার করে নিয়ে যেতে পারবে না। তার জন্যই সন্দীপ আইনের সাহারা নিয়েছে। আর আইনের সাহারা নিয়েছে বলেই আমরা অনেকটা নিশ্চিন্তিতে আছি যে যতক্ষণ না চাইল্ড কাস্টাডি ফাইল হচ্ছে, ততদিন ডিএম কেন, স্বয়ং এসপি কেন, স্বয়ং মমতা ব্যানার্জির সহায়তা নিয়ে নিক, টিনা স্বয়ং মমতা ব্যানার্জির সহায়তা নিয়ে নিক, তাহলেও ওপেন চ্যালেঞ্জ, 1-to-1 চ্যালেঞ্জ, কিচ্ছু করতে পারবে না। তাহেরপুর থানা বড়বাবু কাছে অনেক চিঠি এসছে, তাহেরপুর থানার বড়বাবুর কাছে অনেক চিঠি এসছে, অনেক কিছু করার চেষ্টা হয়েছে বড়বাবুর কাছে। বড়বাবু জেনে গেছে এখানে সঙ্গীতা চক্রবর্তী আছে, সুতরাং কোনো কমিশনের অর্ডারের বেসিসে আমি ছেলেও দেখাতে পারবো না, আর আমি ছেলে বার করেও আনতে পারবো না, আর কোনো মিথ্যা মামলা সন্দীপদের নামে আমি চাপাতেও পারবো না। এমন কিছু করা আছে, সেটার জন্যই সঙ্গীতা চক্রবর্তী, এবং সেটার জন্যই আমি ভরসা রাখতে পারেন জাতীয় মানবাধিকার কমিশনের ওপর, যেখানে মানুষের অধিকার রক্ষা করা হয়।
সেই মানবাধিকার কমিশনের অর্ডার আছে সন্দীপের ওপর এবং এই প্রশাসনের আধিকারিকদের ওপর, বড়বাবুর ওপর, যে যদি কোনো রকমভাবে উনি এদেরকে ছুটিয়ে বেড়ায়, হ্যারেস করে বেড়ায়, হ্যারাসমেন্টাল কোনো রকমভাবে কোনো চাপ তৈরি করে বা কোনো পলিটিক্যাল প্রেশার তৈরি করে, কোনোটাই করতে পারবে না সন্দীপদের ওপর। এবং বর্তমানে সন্দীপকে যথেষ্ট ভালো চোখে দেখেন তাহেরপুর থানার বড়বাবু নয়, ওই পুলিশ স্টেশনটাই, ঠিক আছে? সেটা ওদের পরিবারের বর্তমান পরিস্থিতি টোটালটাই চেঞ্জ হয়ে আছে। আর সীমার ভিডিও আসবে, সীমার ভিডিও আপনারা লক্ষ্য করবেন, তাতে দেখতে পাবেন যে সীমা ওই যে আশেপাশে পরিবার লোকেদের ভয়েস রেকর্ডিং, গলা কথা সমস্ত কিছু তুলে নিয়ে এসছে। হ্যাঁ, একদম। এবার আসি আসল কথায়। এটা গেল প্রথম প্রশ্নের নিশ্চয়ই ক্ল্যারিটি দিতে পারলাম যে চাইল্ড কমিশনের ক্ষমতা নেই বাচ্চাটাকে কোনো ওয়ারেন্ট ইস্যু করে নিয়ে যাওয়ার, ডিএম এর কোনো হিম্মত নেই বাচ্চাটাকে কোনো অর্ডার করে বার করে নিয়ে যাওয়ার, কোনো ক্ষমতা নেই নেই নেই। এবার বলবেন যে হ্যাঁ, ডিএম কোনো রিপোর্ট যদি জমা করে সেই রিপোর্টের কি কোনো ভ্যালু আছে? ডেফিনেটলি আছে। কোথায় আছে? যখন চাইল্ড কাস্টাডির ম্যাটার আসবে, যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে খবর থাকে যে বাচ্চাটার উপর সত্যি অত্যাচার হচ্ছে, বাচ্চাটার উপর সত্যিই মেন্টাল টর্চার করা হচ্ছে, বাচ্চাটাকে সত্যিই খেতে দেওয়া হচ্ছে না এবং বাচ্চাটাকে দেখভাল করানো হচ্ছে না, এরকম কোনো ইনফরমেশন থাকলে এবং ডিএম যদি সেটা দেখতে পায় বা আশেপাশে পরিবার সকলের কাছ থেকে খবর পায়, তখন হয়তো একটা ইনফরমেশন কোর্টকে দিতে পারে। কিন্তু ডিএম এর কাছে অনেক কাজ আছে, ডিএম এদের কাছে প্রচুর কাজ আছে। কার বাড়ির বাচ্চা আছে, তার মা বাবার ম্যাট্রিমোনিয়াল স্যুট চলছে, আসে বসে বসে ডিএম, তার কাজকর্ম নেই, গাঁজা খায় না তো ডিএম, তো গাঁজা খায় না, ওই দুঃখেন যেমন সকাল হলেই পাতা খায়, এমনি করে পাতা খায়, সে পাতা খায় বসে আর ওআইটি বসে পড়ে। তাই দুঃখেনকে আপনারা বিশ্বাস করবেন, ডিএম তো আর পাতা খায় না যে সকাল থেকে ওই গাঁজা খেয়ে বসে গেলাম, এই পিটিশন, এই জানি না, একটা মানে মাধ্যমিক পাসের সার্টিফিকেট চাইলে আপনাকে একটা আইডি কার্ড দেখিয়ে দেবে, তাই না? গাঁজা খাওয়া লোকেদের কথা আপনারা শুনবেন, গাঁজা খেলে কি হবে সবসময়? যারা সঠিক লোক, প্রশাসনিক আধিকারিক যারা, তাদের কাছে টিনা দরবার করেছে, করলেও কি করবে? কারণ আমরা তো বাউন্ডারিটা পুরো ঘিরে রেখেছি, বাউন্ডারি এমনভাবে ঘিরে রেখেছি যে ডিএম এর ওপর হচ্ছে চিফ সেক্রেটারি, চিফ সেক্রেটারির ওপরে হচ্ছে আমাদের মমতা ব্যানার্জি। তো আমি বলছি মমতা ব্যানার্জি পর্যন্ত চলে যাক, ঠিক আছে? জলনগুড়ি বলছে, আচ্ছা, তো জলনগুড়িদেরকে বলছি এরা লেখাপড়া শিখতে, এত অশিক্ষিতর মতো কথা বললে হবে? এই সমস্ত অশিক্ষিতদের মতো কথাবার্তা বললে হবে না। তো আমার কথা হচ্ছে এই ক্ষেত্রে নিশ্চিন্তি নিরাপদে আপনারা প্রত্যেকেই থাকবেন। আমি মাঝে মাঝে আমার কমিউনিটি লক্ষ্য করবেন, কিছু কিছু কেসের অর্ডার আমি ঝুলিয়ে দেবো, ওটা থেকে লক্ষ্য করবেন। কারণ এখনই আমি সব দিতে পারছি না, তার কারণ কিছু একটা করতে চলেছি যেটাতে আপনাদের অনেকের নজর, মানে বহু লোক যারা আজকে তার স্ত্রী দ্বারা অত্যাচারিত, মহিলা দ্বারা অত্যাচারিত, একের পর এক মিথ্যা মামলা করে মেয়েরা আজকে সমাজে আইনের অপব্যবহার করছে, জাস্ট লাইক গামলা। এই গামলার কথা যা বলবো শুনলে চমকে যাবেন। দাঁড়ান, আগে এইটা আসি, আগে আসল কথাটা বলে নি, ক্লিয়ার করে নি, অনেকটা বলতে হচ্ছে। তো এটা গেল চাইল্ড রাইটস কমিশনের কথা, যেখান থেকে কোনো কিচ্ছু হয়নি, শুধু একদিন গিয়েছিল, আমরা ভাগিয়ে দিয়েছি, সেই ক্ষমতাটা রাখি। আচ্ছা, এবার আসি সেকেন্ড কথা, অ্যারেস্ট ওয়ারেন্ট বা ওয়ারেন্ট ইস্যু করার জন্য এসডিও কোর্টে, বসিরহাট এসডিও কোর্টে একটি মামলা হয়েছে আন্ডার সেকশন 100, অর্থাৎ কোনো একটা বস্তুকে নিয়ে যেতে পারেনি, তার জন্য সার্চ ওয়ারেন্ট খুঁজে বার করা, সেই মামলা করেছে। মায়ের কাছে ছেলেটা তো একটা বস্তু, মায়ের কাছে ছেলেটা একটা বস্তু, না হলে কি সার্চ ওয়ারেন্ট খুঁজে বার করে? ভাবছে ওই সার্চ ওয়ারেন্ট দিয়ে এরা বোধহয় ভয় খেয়ে গুটিয়ে যাবে। এসডিওর নামে একদম ঠুক করে দিয়েছি। এবার এসডিওকে জানিয়ে দিয়েছি কি করেছি কি না করেছি, এসডিওর তুষ্টি করব। মানে যে এসডিও, ভয়েস রেকর্ডিং গুলো শুনবেন, খুব বাচ্চা মেয়ে তো, খুব বুঝলেন তো, খুব বাচ্চা, একদম বাচ্চা মেয়ের কাহিনীগুলো বলবো যখন না, শুনবেন, দাঁড়ান 1 মিনিট। যা খুব অত্যাচারিতর জন্য সেক্স করতে হয়, আমি জানলাম যারা খুব অত্যাচারিত হয় তারা সেক্স চ্যাট করে, আমি জানতাম না তো যেটা, ঠিক আছে, পরকীয়া করতেই পারে, সেক্স চ্যাট করতেই পারে, কিন্তু এত অত্যাচারের জন্য এই এত সেক্স চ্যাট,
এই এত এত সেক্স চ্যাট, যদি একটা খুলি দেখতে পাবেন এরকম, এই এত এত সেক্স চ্যাট, বুঝেছেন তো, যেগুলো দেখানো যাবে না যদিও, আর সাংঘাতিক সাংঘাতিক সেক্স চ্যাট। এই যে ছোট 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 স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মানে আনপ্রেডিক্টেবল ভয়েস রেকর্ডিং, এই টোটাল সেক্স চ্যাট, ঠিক আছে, এই টোটাল সেক্স চ্যাট। এবং নোংরা নোংরা আমি দিতে পারবো না, বলতেও পারবো না, আমি দেখাতেও পারবো না, মানে খুব অত্যাচারিত মায়ের এরকম সেক্স আসে, আমি তো জানতাম না। বেশ এত অত্যাচার হলে যে মানুষের এত সেক্স আসে, আর এই সেক্সের জন্য সে এমন লেভেলের সেক্স চ্যাট করতে পারে যে চ্যাটটা কিন্তু আপনাদের মাথায় চারটিখানি আসবে না, কিন্তু প্রচন্ড অত্যাচার করেছে, প্রচন্ড অত্যাচার করতো সন্দীপ, এত অত্যাচার করতো যে কোন লেভেলের সেক্স চ্যাট করা যায়, একটা নয় কিন্তু, আমি আপনাদের 50টা দেখালাম, 50খানা স্ক্রিনশট, সমস্ত কিন্তু কোটেরা। ছি 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 ছি, চালু শুরু আরম্ভ হয়ে যাবে, কামলা মোগলা সকলের বলার আওয়াজ বেরিয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, মানুষ তো অত্যাচারিত হলে এত দিনের পর দিন, দীর্ঘদিন ধরে এই চ্যাট চলতে থেকেছে। দুঃখে কষ্টে ছিল মা, যার জন্য মা কিছু করেনি, মা বেরিয়ে গেছে। উচিত ছিল, বাপের উচিত ছিল, সন্দীপের উচিত ছিল এই ভার্চুয়াল সেক্স চ্যাট যেগুলো চলছিল সেগুলোকে ওর বাড়িতে নিয়ে এসে করানো, মানে যেটা ওর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে যেটা হচ্ছে সেটা তখনই ওর বাড়িতে করতে দিলে সন্দীপ শুড বি ভেরি গুড পার্সন আর ভেরি গুড হাজব্যান্ড, শুড বি ডেফিনেটলি। একটা খুব অসহায় মেয়ের সেক্স চ্যাট গুলো যদি আপনাদের নর্মাল সেক্স চ্যাট মনে হয়, তাহলে আমি একদিন সিরিয়াসলি বলছি, আমি আমার চ্যানেল থেকে তো দিতে পারবো না, মানে আমার নিজেরই ডিগনিটিতে বাঁধবে আর কি। তো আপনারা ইন্ডিভিজুয়ালি বরঞ্চ বলবেন, সন্দীপকে বলবেন একদিন এগুলো রিভিল করো, আস্তে আস্তে পড়ে পড়ে শোনাও, শুনতে আপনারা কানে পারবেন না, আমিও কানে পারবো না, মানে সন্দীপের উচিত হবে না, আমারও উচিত হবে না এগুলোকে বলা, কারণ এগুলো কোর্টে চলবে। তার কারণ ভালো করে জানে মাটা যে আমি যদি চাইল্ড কাস্টাডির মামলাতে যাই, ইট উইল টেকস, বিকজ তাকে প্রুভ করতে হবে দ্যাট শুড বি এ ভেরি গুড মাদার, আর চাইল্ড কাস্টাডি নেবার মতো তার উপযুক্ত পরিবেশ পরিস্থিতি আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলোই আমি স্ট্রাইকের ভয় খাই না, ওসব স্ট্রাইক ফ্রাইক আর চ্যানেল থাকলো আর না থাকলো লেস ইন্টারেস্টেড। আমার কথা হচ্ছে এই জিনিসগুলোই যখন আমরা কোর্টে প্রুভ করতে যাব, তখনই একটা মামলা দীর্ঘায়িত হবে, এবং দীর্ঘায়িত হবে বলেই সে কখনোই আপনাদেরকে বোকা বানাচ্ছে। আর এসডিও কোর্টে গেছে, যে কোর্টের মামলার কিছু করণীয় নাই, ঘোড়ার ডিম আর কাঁচকলা এমন কিছু হতে চলেছে, তারপরেই নিজেরাই এসে সন্দীপদের বাড়ির পায়ে ধরবে এমন কিছু করতে চলেছে। এখন কিচ্ছু বলবো না, কারণ এই শিক্ষাটাই আমি আপনাদেরকে দেব, যে নারীরা তাদের লয়ের অপব্যবহার, পুরুষরা মাথা তুলে লড়াই করতে পারে, আমি অনেক সুযোগ দিচ্ছিলাম। এবার আসি, এই যখন ঘটনাগুলো ঘটে এবং ওই মেয়েটি যখন ওই পরিবার ছেড়ে চলে যায়, আমি একবারও বলছি না তো, কখন বললাম বাচ্চা ছেড়ে দেবে, বাচ্চা চাইল্ড কাস্টাডি মামলা করবে। আপনারা হয় বুঝতে পারেন না, মানে হয় মেয়েটিকে কি করছেন জানেন তো আপনারা, আমি বলি তার মা বাবা এখন বুঝতে পেরেছে, তার মা বাবাকে বলে যা হোক একটা জায়গায় বোঝাতে পেরেছি যে এই মেয়েটি অত্যন্ত পরিমাণে ধূর্ত, মানে চালাক তান, এবং এই মেয়েটি যেখানে যাবে সেখানে তার মধ্যে স্থিরতা নেই, ধৈর্য নেই, আর একটা জিনিস নেই, সেটা হচ্ছে এই মেয়েটি অত্যন্ত ডেসপারেট। কেমন ডেসপারেট আমি এবার একের পর এক প্রমাণগুলো দিচ্ছি। কদিনের মধ্যেই আপনারা লক্ষ্য করবে ওই বাবা মায়ের সাথে ও থাকবে না, আমি বলে গেলাম, আপনারা মিলিয়ে নেবেন। কেন থাকবে না? তার কারণ দুটো জিনিস দেখে নিয়েছে ও, একটা হচ্ছে পয়সা, আর আরেকটা জিনিস দেখে নিয়েছে ভিউজ, আর নিজেকে হিরোইন ভাবে। মানে কেন ভিউজ ভাবে? কারণ নিজেকে হিরোইন ভাবে।
একদম মেঘলা, কোনো টেনশন নেই, বিন্দাস रहने का। যেটা বলছিলাম, এই মেয়েটি নিজেকে সেলিব্রিটি ভাবে। কেন ভাবে তাই বলি। প্রথমে শুরু করেছিল, ওর মাথার মধ্যে কেউ পিন আপ করে দিয়েছিল, যেমন ওর একটি বিশাল সেলিব্রিটি একটা ননদ আছে, যে তার মা বাবাকে, এরা কি হয় ভিউজ পায়, এদের চ্যানেল মনিটাইজ। এখন তো কার চ্যানেলে দেখি না 3 লাখ 4 লাখ 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে বাবা। মানে যেই পাচ্ছে সেই ওয়াইটিতে আসছে, কিছুদিন থাকার পর তো সকলেরই দেখছি পোটেনশিয়ালিটি আছে। পোটেনশিয়ালিটি না থাকলে কি আর এই ওয়াইটিতে টিকে থাকা যায়? নালে ওই যে সাবস্ক্রাইব, কেলাইন, নালে কি বলা যায় স্যালেন্ডার, মানে অশিক্ষার বাহার যারা গাঁজা চরস ভাঙ ওই দোকানের মতো খায়, তাদের কথা শুনে আপনারা লাফিয়ে চলে যাচ্ছেন স্যালেন্ডার, স্যালেন্ডার, কেলাইন, তারপরে কি যেন দাঁড়ান দাঁড়ান ভুলে যাই বাবা। ও ভাই, অশিক্ষা কুশিক্ষা নিয়ে তো জন্মেনি, সুতরাং ওইসব কথা বলতেও পারবো না। যাকে ওই 10 দিনের মধ্যে মানে কি বলবো 24-25 হাজার টাকা দিয়ে তার চিকিৎসা করানোর, সুস্থতা আনার জন্য বহু চেষ্টা করলাম, কিন্তু সে গাঁজাই ছাড়বে না, গাঁজা খাবেই, তার গাঁজা খাওয়াটা তার রোগ, সে গাঁজাই খেয়ে বেড়ায়। তার কথা আপনারা বিশ্বাস করবেন, আমার কিছু যায় আসে যায় না। যে গাঁজা খায় তাকে নিয়ে যদি আপনাদের খুব এনার্জি থাকে, সে বলবে গাঁজা খেয়ে এই সীমার সাথে সন্দীপের প্রেম আছে, এই 2 দিন পর বলবে সঙ্গীতার সাথে সন্দীপের প্রেম আছে। আছে, আমি তো দুনিয়া শুধু প্রেম করে বেড়াই, তাতে কি অসুবিধা আছে? কিন্তু একটা কথা বলে দিই, আমি কাজের কাজটাই করি, কাজের কাজটাই করি। ওই গাঁজাখোর লোকেদের কথা শুনে না, যারা গাঁজা টেনে বসে পড়ে, তাদের কথা শুনবেন না। এবার বলি এই মেয়েটির কীর্তিকলাপ বলি। সন্দীপরা হয়ে গেছে খুব খারাপ, ঠিক আছে, সন্দীপরা খুব খারাপ। এত বড় সেলিব্রিটি বা হেলিব্রিটি বাবার বাড়িতে বসে একটি ছেলেকে সাথে দিনের পর দিন রাতের পর রাত ঘনাতে গিয়ে রাত কাটিয়ে আসছে। তার বাবার বাড়িতে নিয়ে এসে সেই ছেলেটিকে বসে খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, বাবার বাড়িতে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ছে। তার জেঠু জেঠিমা কাকা কাকিমা পাড়া প্রতিবেশীরা আমাকে ফোন করে বলছে, তাতে তার বাবার, যেহেতু তার বাবা একটা পুলিশের গাড়ি চালায়, তো তাদের বিরাট ক্ষমতা, তাদের নাকি বিরাট ক্ষমতা, যার জন্য ভয়ের চোটে আশেপাশের লোকজন মুখ খুলতে পারে না, তারা আমাদেরকে জানাচ্ছে। আর ওই বাড়িতেই করছে। এবার আসি, গামলার মাকে আমি বলেছিলাম, বার্তাটা এটাই ছিল, যদি এটাকে জব্দ করতে না পারেন তাহলে এটার ব্যবস্থা করুন। তো ওরা ব্যবস্থাটা কি করলো? ওই যে এখন পড়ে গেছে সেবকের পাল্লায় আর গোটা কতক ওকে প্যাম্পার করার লোকজন, ওই যে গোটা কতক প্যাম্পার করার লোকজন পেয়ে গেছে, তাদের মারফত 20 লাখ টাকা ডিমান্ড, সে কিন্তু উকিল করার চেষ্টা করছে। আমরা যদিও 1 পয়সা দেব না, আপনাদেরকে আবারও বলছি, টাকা তো আর গাছে ফলে না, টাকা তো আর গাছে ফলে না, সন্দীপ দেবে, ঠিক আছে? হ্যাঁ, একদম ঠিক বলেছি মায়া দাস, না স্যালেন্ডার, কেলাইন, তারপর কি যেন সব ভাষা, বাবা আমাকে ভালো বলে, এগুলো সীমা ভালো বলতে পারে, এই সোমা বিউটি ভালো বলেছে, আমি সোমা বিউটির ভিডিও দেখে জানতে পারলাম কেলাইন। যাই হোক, তারপরে কি 28 দিন 354B কেসে 28 দিন জেল খেতে আসা আসামিকে আমি শুধরাবার চেষ্টা করেছিলাম, এটাই আমার ভুল। 24-25 হাজার টাকা দিয়ে 10 দিনের জন্য তাকে নিয়ে তার ডাক্তার দেখিয়ে তাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরাবো, এই জেল খাটা আসামিগুলোকে আমি মাঝে মাঝে আইনে শুধরাবার চেষ্টা করি, ঠিক আছে? অযোধ্যা ট্রিপে একসাথে গেছিল কেন? ইপসিতা, তোমাকে তো আমি বলেই দিয়েছি, আমি আগের দিনে বললাম তো তোমাকে, যদি আমরা এই যে মুম্বাই ট্রিপটা না হতো তাহলে আরো অনেক কিছু হাতে জিনিস পেতাম না। যাই হোক, আসল কথাগুলো আসি। আমাদেরকে তো প্রমাণ এরাই দিয়ে দিচ্ছে, তার কারণ এর যে সমাজসেবক ধরেছিল সে মোটামুটি পুরো বিক্রি করে দিয়েছে ওকে আমাদের কাছে। সেগুলো আমাদের কাছে কোন কাজে লাগবে আর কখন লাগবে এখন কিচ্ছু বলবো না, সে নিজের মুখেই বলেছে এ চরিত্রহীনা, ঠিক আছে? এবং এর সাথে ওর সম্পর্ক আছে জাল অ্যাডভাইজার, সেই লিগ্যাল অ্যাডভাইজার আমাদেরকে দিয়েছে, ঠিক আছে? সেই লিগ্যাল অ্যাডভাইজারের রেকর্ডিং আমরা অলরেডি আপনাদেরকে শুনিয়েছি। সুতরাং লিগ্যাল অ্যাডভাইজার, তার লিগ্যাল অ্যাডভাইজার কি তার নামে মিথ্যা কথা বলবে নাকি? সে মিথ্যা কথাটা আপনারা শুনেছেন, সে তো তার কথা বলে দিয়েছে, সবই বলে দিয়েছে আমাদেরকে। কিছু কিছু এমন কথা বলেছে, আমি বলেছি না, টাকার জন্য এর মা বাবা, এই মেয়েটির মা বাবা বহু কিছু দীর্ঘদিন ধরে আজকে যেগুলো সহ্য করেছে টাকার নেশায়, সেই টাকাটা বন্ধ করা শুরু করেছে। কাদের কথা শুনে? এই তার যেতে তৈশী যারা। টাকা বন্ধ করার জন্য এই সমস্যা নয়, কারণ তার মা বাবা বুঝতে পেরেছে মেয়ের একের পর এক অন্যায় আবদার তারা মিটিয়ে যাচ্ছে, তার বাড়িতে যেটা চলছে
সেটা বন্ধ হওয়া দরকার। দীর্ঘদিন ধরে ক্যামেরার সামনে যেটা পাবলিককে দেখাচ্ছে মেয়েটা, আসলে মেয়েটা আমার তা নয়। যার জন্য তার মা বাবা চাইছে এবার সেটা বন্ধ হোক, যেটা সত্যি সেটাই হোক। কারণ এই মেয়েটা নিজেই ডাইভোর্সের পথে গেছিল, আবার এই ডাইভোর্সের পথে আটকে দিয়েছে কে না, ওই যে একটি আস্ত বাঁদর, এক ফালতু ফ্যামিলি। একদম ডেলি ব্লগ এটা লিখবেন না, আপনাদেরকে দেখতে পেয়ে যাচ্ছে, অনেকে দেখতে পেয়ে যাচ্ছে আপনাদের যে আপনারা কারা। ঠিক আছে, আমি জানি এখানে আপনারা দেখছেন বলছেন। এবার আসি আসল কথায়। এই ফ্ল্যাটের পিছনেও কিন্তু, ফ্ল্যাটটা নেওয়ার পিছনেও কিন্তু তার মা বাবার সাপোর্টটা এই কারণেই ছিল যে গামলা ফোকলা যে এগ্রিমেন্ট করেছিল সেই এগ্রিমেন্টটা ক্যান্সেল করানো হয়েছিল, পরবর্তী দিনে বাবার নামে এগ্রিমেন্ট হয়েছিল। কিন্তু এই মেয়ে এতটা ডেসপারেট, ও ভাবেনি কোনোদিন যে আমাদের কাছে অনেক জিনিস সামনে চলে আসবে। এবং এই মাস্টারমশাইয়ের ফ্ল্যাটটাও কিন্তু বর্তমানে বদনাম হয়ে গেল। কিরকম বদনাম হয়ে গেল? ইলেকট্রিসিটি ভালো না, জল পড়ে ছাতে, মাস্টারমশাইয়ের ফ্ল্যাটটা পুরো ধাজিয়া উঠে গেল। আর কেউ নেবে না মাস্টারমশাইয়ের ওই ফ্ল্যাট, যা এর বদনাম করে দিয়েছে মাস্টারমশাইয়ের এই ফ্ল্যাট। 5 তলায় হেঁটে হেঁটে উঠতে হয়, লিফট খারাপ, মোটামুটি মাস্টারমশাই ফ্ল্যাট গেল যখন তখন লাইট দপদপ করে, মাস্টারমশাই ফ্ল্যাটের গুষ্টি তুষ্টি হয়ে গেছে, মোটামুটি মাস্টারমশাইকেও বেঁচে দিয়েছে। এখন মাস্টারমশাই পড়েছে ফাঁপড়ে, তাই মাস্টারমশাই আর এই সেবক মিলে আবার একটি জায়গা ওকে দেখিয়ে দিচ্ছে, সেখানেও থাকবে। তাতে করে কিন্তু এর মা বাবা অন্তত কিছুটা হলেও তার ছেলের সংসারটা বাঁচাতে পারবে। না হলে আর কয়েকদিনের মধ্যে কিন্তু যেভাবে হাওয়া ঘুরছে, তাতে করে কি মেয়ের এর ছেলের সংসারের দিকেও কিন্তু বহু লোক আঙুল তোলা শুরু করে দিয়েছে, যেটা কিন্তু অলরেডি মেয়েটির মাটা বুঝতে পারছে। তাই মেয়েটির মা ফিডব্যাক দিচ্ছে এবং মেয়েটির মা চায়ও যে আমার মেয়ের এই ডেসপারেটনেস থেকে ধীরে ধীরে পিছিয়ে আসুক। কদিন আগে কি বললো আমাকে, কি বললো, তো ভেকু ভাই, যার কথা শুনে তুই ভেকু বলছিস তারাই 5টা করে কেস খেয়ে বসে আছে রে। তুই যাদের কথা শুনে লাফাচ্ছিলি তাদেরই জন্য 5টা করে কেস খেয়ে বসে আছে। তারা আমাকে না চিনে বলেছে, না জেনে বলেছে। কারণ ধর আমি তো আর সকাল হলেই ওই গাঁজা খৈনি দলাইবার মতো তোর মতো ওই ফোগলার মতো মাতাল মদকে ওই বাজে কথা বলতে বসিনি। ঠিক আছে, তো তোর পরিবার থেকেও কিন্তু এবার বাউন্স ব্যাক করছে। কেমন দিচ্ছে তোর গামলাকে সেটা তুই বল, ওই গামলা ফোগলাকে দিচ্ছে তোর কেমন সেটা তুই বল। দেখ তোরই বাড়িতে ঢুকে গেছি এবং তোরই মা বাবা তোর বিরোধিতা করছে, কিন্তু তুই বুঝতে পারছিস না যে আজকে তোর মা বাবা কেন তোর বিরোধিতা করছে, তাই না?